আমার অঞ্চলের এই মমিনপুর বাজারে সমস্ত দোকানদার, খরিদ্দার সহ সর্বস্তরে যারা আমাদের এই সভা শুনছেন সবাইকেই প্রথমে আমি পার্টির পক্ষ থেকে এবং তারপরে প্রার্থী হিসেবে আপনাদের সবাইকে অভিনন্দন, সালাম, নমস্কার সব জানিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। নির্বাচন মানে আমি মনে করি যেটা একটা বিচার মানে হচ্ছে যে এটা গণতন্ত্রের যেমন উৎসব, সেই উৎসবে আপামর জনসাধারণ যখন অংশগ্রহণ করছেন এবং আগামী 5 বছরের জন্য যখন আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন যেই স্তরে, সেই স্তরে হচ্ছে যে মানুষকে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যদি তা না করা যায় তাহলে আগামী 5 বছরে আপনি যে প্রতিনিধি যেখানে নির্বাচিত করছেন সেই প্রতিনিধি নির্বাচিত করার পর আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করছেন তা যদি পূরণ না হয় তাহলে স্বাভাবিকভাবে হতে যে আপনি আশাহত হবেন, নিরাশা হবে এবং সেই সিদ্ধান্ত আপনার ব্যর্থতায় পর্যবেসিত হবে। সেই কারণে আপনাকে বিচার করতে হবে যে আগামী 5 বছরের জন্য আমি যেখানে ভোট দিচ্ছি, কখনো লোকসভা নির্বাচনে, কখনো বিধানসভা নির্বাচনে, কখনো পঞ্চায়েত নির্বাচনে, কখনো পৌরসভা নির্বাচনে, যে নির্বাচনে ভোট আপনি দিচ্ছেন সেই নির্বাচনে যাকে প্রতিনিধি করছেন সঠিক কাজ করছেন কিনা বা সঠিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কিনা তার বিচার করে বিচার করতে হবে এই নির্বাচনের মধ্যে। গোটা রাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর হয়ে প্রচার করছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর হয়ে ভোট চাইছে। কিন্তু গত 5 বছরের কাজ বা গত 15 বছরে যারা সরকার চালাচ্ছে তাদের কাজের যে পরিসংখ্যান বা তাদের যে কার্যকারিতা, সেই কার্যকারিতার যদি বিচার বিশ্লেষণ আমরা না করি তাহলে ভয়াবহ সমস্যার মধ্যে হচ্ছে যে আগামী প্রজন্মকে আমরা ঠেলে দিব। এটা প্রথমত মাথায় রাখতে হবে। 2011 সালে কি বলেছিল এরা? গোটা আমাদের রাজ্যে 2011 সালে পরিবর্তনের ডাক দিয়েছিল যখন বামপন্থীরা 34 বছর সরকার চালাচ্ছে। সেই সময় আমরা বলেছিলাম বামপন্থীরা পরিবর্তন আমরা চাই, কিন্তু সেই পরিবর্তন কোন দিকে হবে? মানুষ সব সময় পরিবর্তনের পক্ষে। এক সময় মমিনপুর বাজার ডোমকলে এইরকম ছিল না, এক সময় এত দোকান মমিনপুর বাজারে ছিল না। মানুষ সেই পরিবর্তন করেছে। আজকে মমিনপুর বাজার একটা ছোট্ট গঞ্জে পরিণত হয়েছে, হাজার হাজার দোকান হয়েছে, হাজার হাজার মানুষ এখানে করছে, বাজার করছে, চা খাচ্ছে। তাহলে পরিবর্তনটা সবসময় হয় প্রগতির দিকে, ভালোর দিকে, সামনের দিকে। আমি শুধু এই বিচার করতে বলবো যারা তৃণমূল কংগ্রেস করছেন, আমার ভাইয়েরা ডোমকলে কেউ পর না, আমার কংগ্রেস যারা করছেন কেউ পর না। আমরা ডোমকলে জন্মেছি, ডোমকলে মরবো। হ্যাঁ, হয়তো কখনো মারামারি হতে পারে, কখনো একটু টোকাটুকি হতে পারে, কিন্তু আমরা সবাই ডোমকলকে ভালোবাসি যে যার মতো। আপনি তৃণমূল করতে পারেন, কিন্তু আপনার যদি বুকে ডোমকলের প্রতি ভালোবাসা না থাকে, আপনি কংগ্রেস করছেন, আপনার বুকে যদি তৃণমূল ডোমকলের মানুষের প্রতি, ডোমকলের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে সেই রাজনীতি করে কখনো লাভ নাই। তাই আপনাদেরকেও আমি বলছি যে সত্যি কি পরিবর্তন বামপন্থী সরকারের পর যে পরিবর্তন এই 15 বছর পশ্চিমবাংলায় হয়েছে তা মানুষের ভালোর জন্য হয়েছে? আমাদের বাংলায় এগিয়েছে না পিছিয়েছে? গত 5 বছর আপনারা বিধায়ক নির্বাচিত করেছিলেন। গত 21 সালের বিধানসভা নির্বাচনে আমরা সেই পরাজয় মাথা পেতে নিয়েছিলাম। অনেকে মনে করেছিলেন রানা পালিয়ে যাবে, ডোমকলের মানুষের সাথে হতে যে আর রাজনীতি করবে না, হয়তো রাজনীতি বন্ধ করে দিবে। এখনো আমি আছি। 5 বছরে পরাজয় হয়েছিল ঠিকই, কিন্তু কথা দিয়েছিলাম মানুষের সুখে দুঃখে ডোমকলের মানুষের রাজনীতি করতে এসেছি, কোনোদিন পালাবো না। জয় পরাজয় রাজনীতিতে থাকতে পারে, কিন্তু রাজনীতিটা মানুষের জন্য, রাজনীতিটা মানুষের জন্য, লড়াইয়ের জন্য আছি। তাহলে এই পরিবর্তন হয়ে কি হলো 15 বছরে? আজকে আমাদের রাজ্যের শিক্ষার কি হাল?
একবার জিজ্ঞাসা করবে না তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে? উনি নাকি আইপিএস অফিসার বলে বড় বড় বাতেলা দিয়ে বেড়াচ্ছেন গোটা ডোমকল জুড়ে। আমি তো মনে করি কোন সঠিক শিক্ষিত কোন আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেস করতে পারে না, এটা চ্যালেঞ্জ আমার কাছে। উনি প্রমোশনাল আইপিএস, প্রথমে WBCS অফিসার ছিলেন, আমরা জানি, আমরা তখন জেলায় ছাত্র রাজনীতি করি। উনি গান্ধীর SDPO ছিলেন, আমাদের জেলাতে হতো যে আপনার সেই সময় কাজ করেছিলেন, তারপরে হতো যে প্রমোশনাল আইপিএস হয়ে SP করেছিলেন মমতা ব্যানার্জির পা চেটে। তাহলে আজকে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করতে, তাকে বলতে হবে না? জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছে সভাতে নাকি হতো যে 34 বছর CPM কি করেছিল। আরে ওদের ডোমকল সম্পর্কে কোনো ধারণাই নাই। এখানে আনিসুর রহমান মন্ত্রী থাকে, অথচ কংগ্রেস 12টা গ্রাম পঞ্চায়েত চালায় বুকের। এটা হতো যে ডোমকল। এখানে আনিসুর রহমান পঞ্চায়েত মন্ত্রী, এখানে কংগ্রেস দাপটের সাথে পঞ্চায়েত সমিতি চালায়, এটা হচ্ছে ডোমকল। হ্যাঁ, ডোমকলের কিছু বদনাম আছে, সেটা অতীত। আজকে দাঁড়িয়ে উনি ডোমকল সম্পর্কে বা CPM সম্পর্কে যা বলছে এসব অতীত। তৃণমূল কংগ্রেস এই 15 বছরে যা করেছে তা ডোমকলে বা হচ্ছে যে পশ্চিমবাংলায় 34 বছরে এই কাজ কোনোদিন CPM করেনি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওনাকে, এখানে মিডিয়া আছে, মিডিয়ার মধ্য দিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, উনি বসুন আমার সামনে। আর যে কটা অপকর্ম করেছে এই ধরনের আইপিএস, এই ধরনের পুলিশ অফিসার যারা ঘুষ খেয়ে চুরি করে দুর্নীতি করে তারা মানুষের উপর অত্যাচার করেছে, আর বামফ্রন্ট সরকারের উপর গায়ে লেগে এই ধরনের অফিসার যারা, এই ধরনের অফিসার। আজকে একটা কথা বলেছে মিটিং এ, আপনি শুনবেন মিডিয়াতে, আগা সন্ধ্যাবেলাতেই খবর হবে। উনি বলেছে যুবদের মিটিং ডেকেছিল ডোমকলে। একজন আইপিএস অফিসারের এটা ভাষা হতে পারে? আপনি দেখবেন মিডিয়াতে, আমি বলছি, আমার কাছে ভিডিও চলে এসছে। উনি যুবদের মিটিং ডেকে বলেছে যে কি এখানে ডোমকলে CPM আর কংগ্রেসের কর্মীরা যদি তৃণমূলের কোন কর্মীকে মারে তাহলে আমাকে বলবেন, থানায় অভিযোগ করবেন না, আমি যাব যে পাছার চামড়া এমন ভাবে তুলে হচ্ছে যে ওর বাড়ির সামনে টাঙিয়ে রাখবো। ভিডিও আছে, আপনি দেখবেন, এই মিডিয়ার ছেলেপিলের কাছে আছে, আমার কাছে বাইট চাইছে। এটা ভাষা একটা আইপিএস অফিসারের? উনি ডোমকলের মানুষকে ভালোবেসে লড়াই করতে এসেছেন। আপনারা কেউ বিশ্বাস করেন এটা? হ্যাঁ কি না বলেন, বিশ্বাস করেন যে ডেবরা থেকে হতো যে উনি ডোমকলের ভালোবাসার জন্য, ডোমকলের মানুষের ভালো করার জন্য এইখানে প্রার্থী হয়ে হতো যে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতে এসছে? ডোমকলের মানুষ আজকে এটা বিশ্বাস করছেন। তাহলে আমি যে কথা বলছিলাম পরিবর্তনের মধ্য দিয়ে, আজকে রাজ্যের শিক্ষার অবস্থা কি, আজকে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা কি, আজকে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কি, আজকে গোটা রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি, আজকে রাজ্যের বেকার ছেলে মেয়েদের অবস্থা কি, কোন জায়গায় আজকে হচ্ছে যে আজকে নারীদের, মেয়েদের, মায়েদের নিরাপত্তার জায়গাতে অবস্থান কি, আমি বলবো এইগুলো বিচার করতে। আমি সেই কারণে প্রথমে শুরু করেছি যে নির্বাচন মানে বিচার। একদিকে যেমন পতাকা টাঙানো থাকবে, মিছিল হবে, মিটিং হবে, হই হল্লা হবে, খিচুড়ি খাওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু ঠান্ডা মাথায় বিচার করতে হবে আপনাদেরকে যে কাকে নির্বাচিত করলে, কাদেরকে নির্বাচিত করলে, কাদেরকে বিধানসভায় নিয়ে আসলে মানুষের কথা, রুটি রুজির কথা, হকের কথা, মানুষের কর্মসংস্থানের কথা, বেকারদের কথা, গরিব মানুষ, ভ্যান চালক, টোটো চালক, আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে তাদের কথা, মিড ডে মিল কর্মী থেকে শুরু করে সমস্ত শ্রমজীবী মানুষের কথা থেকে শুরু করে বেকার ছেলে মেয়ে যারা আজকে শিক্ষিত ছেলে যাদের কাজ নেই, আমাদের রাজ্যে হাহাকার করছে, আপনার রাজ্যে কলকাতায় কিছু হতো যে আজকে অনশনরত হতো যে অবস্থায় পড়ে আছে, সেই তাদের কথা কারা বিধানসভাতে বা লোকসভাতে নিয়ে যাবে, সেই বিচার করার দিন হতো যে এই সময়। বিচার আপনারা করতে হবে আপনাদেরকে। এই যে ডোমকল যেখানে আমরা রাজনীতি করছি, আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দল, যারা তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেস যারা করেন বা সমর্থন করেন, আমি মনে করি না যে সবাই হচ্ছে যে আপনার চুরি করে বাড়ি ঘর করবো মনে করে তৃণমূল করে। CPM এর বিরোধিতা করতে হবে, এখন শাসক দল এই হিসেবে অনেকে তৃণমূল করে, কংগ্রেস করতে পারেন, এখনো হচ্ছে যে মনে করি ডোমকলে কংগ্রেস করেন, যুগ যুগ ধরে কংগ্রেস করে আসছেন, এটা তো অপরাধীর কিছু নাই তো। কিন্তু আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করছেন বা নেতৃত্ব দিচ্ছেন ডোমকলে, তাদেরকে তো জবাবদিহি করতে হবে যে গত 5 বছরে আমাদের ডোমকলে বিধায়ক কোটার কোন কোন কাজটা, কোথায় কত কাজ হয়েছে তার জবাবদিহি করতে হবে। MLA মারা যেতে পারে, তিনি মারা গিয়েছেন, আমি তার সম্পর্কে একটা কথাও বলবো না। এই যে আজকে দাঁড়িয়ে আমি আপনার কাছে ভোট চাইছি,
সিপিএম আমাকে প্রতীক দিয়েছে, তাহলে আমি রানা সিপিএম প্রতীক দিয়েছে মানে সিপিএম এর দায়িত্ব আগামী 5 বছর পর যখন ভোট চাইতে আসবে আপনার কাছে এইসব নেতারা, তখন জবাবদিহি করতে হবে যে আগে এই 5 বছর যদি নির্বাচিত হয় রানা, তাহলে তার কাজের ফিরিস্তি আগে দাও, তারপরে তোমরা হতো যে ভোট চাইতে এসবে। তেমনি তৃণমূল কংগ্রেসের এমএলএ মারা যেতে পারে, কিন্তু যে তৃণমূল কংগ্রেসের নেতারা বিধানসভার ভোট চাইতে আসছেন তাদেরকে এই জবাবদিহি, সেই প্রার্থীকে এই জবাবদিহি করতে হবে না যে গত 5 বছর আপনার গোটা ডোমকল বিধানসভা এলাকাতে বিধায়কের উন্নয়ন তহবিলের কোয়া টাকা, কত টাকা কোথায় খরচ হয়েছে তার একটা ফিরিস্তি দাও। পারবে দিতে? পারবে দিতে? আপনারা বিশ্বাস করেন? পারবেন না, কারণ কোনো কাজ হয়নি। একই রকম ভাবে আমি যে প্রার্থী হয়েছে, যে ইনি আইপিএস অফিসার, তিনি ডেবরাতে এত ভালো কাজ করেছে, এত উন্নয়ন করেছে যে আপনার 1 কিলোমিটার 2 কিলোমিটার না, ডেবরা এখান থেকে কত কিলোমিটার, যারা পশ্চিম মেদিনীপুরে যান কত, প্রায় 400 কিলোমিটার। মানে পশ্চিম মেদিনীপুরে প্রায় 17টা না 16টা সিট আছে, পূর্ব মেদিনীপুরে 14টা সিট আছে, জঙ্গলমহলে বাঁকুড়াতে সিট আছে, পুরুলিয়াতে সিট আছে। ওই জঙ্গলমহলের একটা সিটে ওনাকে প্রার্থী করার যোগ্য মনে করেনি তৃণমূল কংগ্রেস। আজকে ডোমকলে নাকি উন্নয়ন করবে, এখানে এসে ডোমকলের মানুষের তাই 400 কিলোমিটার দূরে এসে ওনাকে প্রার্থী করেছে। এত কাজ করেছে। আমাদের তো ডেবরাতে পরিচিত আছে, খোঁজ নিচ্ছি, বিভিন্ন দেখবেন সংবাদ মাধ্যমে আসছে। আসলে তৃণমূল কংগ্রেস এবার হুমায়ুন কবিরের মতো লোককে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো লোককে প্রার্থী করতো না যদি না আমাদের মুর্শিদাবাদ জেলার ছেলে হুমায়ুন কবির এই বাবরি মসজিদের ইস্যু তুলে নতুন পার্টি তৈরি করত। এরা বাতিলের তালিকায় ছিল, তাই বাতিল না করে যখন মুসলমান ভাবাবেগ তৈরি হয়েছে, হুমায়ুন কবিরের পক্ষে, আমজনতা উন্নয়ন পার্টির পক্ষে, বাবরি মসজিদের পক্ষে, এইরকম ধরনের মুখগুলোকে বাদ দিলে আবার মুসলিম ভোট ক্ষতি হবে, তাই ওনাকে আস্থা করে ফেলার মতো করে 400 কিলোমিটার দূরে নিয়ে এসে ডোমকলে ফেলেছে। ও পাস করলেও পালাবে, ফেল করলেও পালাবে, আপনি লিখে নেন, গ্যারেন্টি দিচ্ছে। প্রার্থী হয়েছে, প্রথমে গিয়েছে এসপি অফিসে, এসপি অফিসে গিয়ে প্রথম সিকিউরিটি নিয়ে বক্তব্য দিচ্ছে যে আমি যেহেতু এসপি ছিলাম, ডোমকলের মানুষ হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বেশি, ফেন্সিডিলের ব্যবসা করে বেশি, তাই আমার সিকিউরিটি ছাড়া ডোমকলে ঘুরলে আমাকে নাকি মেরে ফেলবে, এই কথা বলেছে। দেখেছেন তো মিডিয়াতে, তাই না? দেখেছেন। আর উনি করবেন ডোমকলের উন্নয়ন। এখন সকালবেলাতে 9টা পর্যন্ত হচ্ছে সিকিউরিটি ধরছে, এভাবে মানুষ যেতে গেলে মিলিয়ে নেবে। সামাদের বাড়িতে থাকছে, সামাদ বিশ্বাসের বাড়ি ওই গলিতে। যার আমি যা বলছি মিলিয়ে নেবেন, কাল সকালবেলাতে যে প্রার্থীর সাথে দেখা করবো একটু, আর আমার বাড়িতে যাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। রাত্রে শুতে শুতে 2:30 বাজছে। সারাদিন যদি একটা সাধারণ কর্মীও ফোন করে, সেই ফোনের অ্যান্সার দিই, যদি মিস কল হয় ঘুরিয়ে আবার ফোন করে, আপনি মিলিয়ে নেবেন। 2:30 3টে বাজছে প্রতিদিন শুতে, তারপরে ভোর 5টার সময় দরজায় গিয়ে বাড়ি দিচ্ছে সাধারণ কর্মীরা বা হচ্ছে যারা আমার সাথে দেখা করে। এটা আমরা কারণ গর্বের সাথে মাথা উঁচু করে বলছি। উচ্চ মাধ্যমিক পাস করেছি ডোমকল বিটি হাই স্কুল থেকে, কলেজ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অনার্স নিয়ে হচ্ছে বেলডাঙ্গা কলেজ থেকে, তারপরে কল্যাণ ইউনিভার্সিটিতে মাস্টার করেছি অনার্সে পলিটিক্যাল সায়েন্সে, তারপরে পার্টির হোল টাইমার হয়েছি শুধুমাত্র মানুষের জন্য কাজ করব বলে, মানুষের জন্য লড়াই আন্দোলনে সামিল হবো বলে এই আদর্শকে নিয়ে পতাকা দেবো। কোনো চালাকি করার জন্য রাজনীতি করতে আসেনি। আপনারা ভোট দেন বা না দেন, ডোমকলের মাটিতে দাঁড়িয়ে যতদিন বাঁচবো এই লাল ঝান্ডা পতাকা নিয়ে মানুষের হয়ে লড়াই করব, মানুষের হয়ে কাজ করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের। বিশ্বাস রাখুন। একবার কংগ্রেস করেছেন, আমি সব দলের কাছে বলবো, কংগ্রেস করেছেন, কংগ্রেসের প্রার্থী আছে, আমি ওসব নিয়ে আমি আলোচনা করতে চাইছি না কংগ্রেস সম্পর্কে। আমরা চেয়েছিলাম এবার একটা বৃহত্তর জোট করার মধ্য দিয়ে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে লড়াই করতে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সেই ব্যাপারে হচ্ছে যে সাড়া দেয়নি, আমাদেরকে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিচার করবেন আপনারা, কংগ্রেসের মতো দল, এত পুরনো দল, ডোমকলে এত পরিবার আছে কংগ্রেসের, এই মুমিনপুরে বিশ্বাস গোষ্ঠী আছে, আপনি রায়পুরে যান হচ্ছে যে বড় বড় পরিবার আছে, আপনি জোরানপুরে যান একরামুল ডাক্তারদের ফ্যামিলি আছে, অথচ গোটা কংগ্রেস আজকে দাঁড়িয়ে একটা ডোমকলের প্রার্থী পেল না। এই সমস্ত ফ্যামিলি থেকে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে, অনেক গতিশীল শিক্ষিত ছেলে মেয়ে আছে। তাকে প্রার্থী করলো যে এখনো বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার আছে। ও তৃণমূল কংগ্রেসে যখন পানি মেপে দেখলো যে গোটা 22টা সিটে কোথাও তো এবারও টিকিট পাবে না, হুট করে হতো যে দল বদল করে পতাকা ধরে, কংগ্রেসের পতাকা ধরে আজকে বিধানসভার টিকিট নিয়ে আবার লাইন দিয়ে আছে। বললো
তৃতীয় বাইরন একেবারে সেই জায়গাতে আছে। আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্পর্কে তো আপনারা প্রতিদিন জানছেন। সেই কারণে আমি সমস্ত মানুষ, এই লড়াই শুধু দমকলের রানা বা সিপিএম পার্টির লড়াই না। আমি যেখানে সভা করছি সব মানুষ, আমাদের কমরেডদেরকে বলছি, আপনারা মনে করবেন না এই প্রার্থী বা এই লড়াই, এবারে বিধানসভা নির্বাচন শুধু সিপিএম এর লড়াই, শুধু আপনাদের লড়াই। মানুষ এই লড়াই লড়ছে আমার হয়ে। গোটা দমকলে টোটো চালক থেকে শুরু করে, ভ্যান চালক থেকে শুরু করে, আজকে সঙ্গের মহিলা থেকে শুরু করে সমস্ত আপামর জনসাধারণ যেখানে যাচ্ছে, মাঠে ঘাটে ময়দানে আমার হয়ে প্রচার করছে। আমি সেই কারণে আমাদের কমরেডদেরকে বলেছি খুব সতর্কভাবে এই ভোট করতে হবে। কোনো বুথে যেন উত্তেজনা না হয়, কোন বুথে যেন আমার কংগ্রেস যারা করে তাদেরকে গালাগালি না দেওয়া হয়। যাদেরকে হতো যে কংগ্রেস করে তারা, আপনি জানছিলেন না হয়তো কংগ্রেসের পতাকা টাঙাচ্ছে, কিন্তু ভোটটা আমার হয়ে করছে, ভোটটা আমাকে দিবে। আমি সেই কারণে দমকলের আপামর জনসাধারণকে বলবো, উন্নয়ন সম্পর্কে যে কথা আপনারা জানেন, আজকে দমকলের উন্নয়ন ৭৭ সালে বামফ্রন্ট সরকার আসার আগে কি ছিল এই দমকল, ৭৭ সালে বামফ্রন্ট সরকার আসার আগে কি ছিল দমকলের রাস্তাঘাট, কি ছিল দমকলের অবস্থা। আমার যারা বয়স্ক গুরুজন আছেন তারা সবাই জানেন, সবাই স্বীকার করবেন, দমকলের উন্নয়ন মানে বামফ্রন্ট সরকার, দমকলের উন্নয়ন মানে বালি সাহেব, দমকলের উন্নয়ন মানে আনিসুর রহমান। বুকের রক্ত দিয়ে, বুকের পাথর দিয়ে এই দমকলকে গড়ে তুলেছি আমরা বামপন্থীরা, আমাদের বামফ্রন্ট সরকার কমরেড আনিসুর রহমানের নেতৃত্বে। আজকে কি ছিল দমকল? একটা ব্লক এলাকা, পিছিয়ে পড়া এলাকা। এই যে আমাদেরকে অনেকে বলে, গালাগালি দেয় যে এখানে ব্ল্যাক ব্যবসা চলে। কেন চলে? কারণ আমাদের এখানকার ছেলে মেয়েদের কারবার হচ্ছে যে কাজ নেই, কর্মসংস্থান নেই। আজকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, আমি কেরালায় গিয়েছিলাম, শুনলেন ওই জায়দুর বলল ফুলবাড়ির অনেক ছেলের সাথে হতো যে দেখা হচ্ছে, কর্ণশ্রীতে থাকে, ওরকম পোকার বাড়িতে থাকে, বা কেউ হতো যে প্রেমবাবুরে থাকে, কেউ আঙ্গাবলিতে থাকে। আমি গিয়ে দেখা করলাম, তাদের যে অবস্থা দেখলাম, যে দুটো টাকার জন্য যে বছরের একবারও হতো যে বাড়িতে আসতে পায় না, ঈদে আসতে পায় না, কি কষ্টে থাকে। আপনারা মনে করেন এখানে এসে একটু মোটরসাইকেলে ঘুরে, এখানে এসে একটু কালো জামা পরে, বা হতো যে একটু সাদা জামা পরে ঘুরে, তখন অনেকে রাগ করেন, কিন্তু আসলে জানেন না কি কষ্টে তাদের টাকাটা ইনকাম করতে হয়। এই যে বাবা মা ছেলে মেয়ে দিনের পর দিন রেখে আজকে দুটো টাকা ইনকামের জন্য হতো যে কেরালায় গিয়ে পড়ে থাকতে হয়। আর আপনি আমাদের যে ইট দেখছেন এখানে ভাটার ইট, ওখানে ওই ভাটার ইট নাই, তাই তো? ওখানে যেটাকে বলে কাঠটা সিমেন্ট দিয়ে তৈরি হয়, কি বলছি তো নাকি? যারা কেরালায় থাকো, সেই কাঠটা মাথায় করে তুলতে হয়, এবং কি কষ্ট তা আপনি দেখতে পারবেন। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের এই অবস্থা, হাজার হাজার পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে, দমকলের ৪০ থেকে ৪৫ হাজার ছেলে মেয়ে বাইরে কাজ করছে। আজকে সেইখানে দাঁড়িয়ে আমরা হয়তো একটু সেই কাজের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য কেউ কেউ কোনো সময়ে ২ নম্বরী ব্যবসার সাথে যুক্ত হয়। সেটাকে আমরা খারাপ ভাবে, যেমন ঠিকই এটা হওয়া উচিত না, কিন্তু উপায় নেই। আজকে রাজ্যে কাজ নেই, কর্মসংস্থান নেই। আজকে এই দমকলকে নিয়ে আমাদের অনেকগুলো স্বপ্ন সামনে দিনে করা যায়, অনেকগুলো বিকল্প কর্মসংস্থানের জায়গা আছে। আমি বলেছি দেখবেন, আজকে আমাদের শঙ্খ শিল্প নিয়ে কাজ করা যায়। আমাদের দুটো এলাকাতে শঙ্খ শিল্পের ব্যাপক হতো যে শ্রমিকরা কাজ করে। আমাদের হতো যে তাঁত শিল্প নিয়ে এখানে বিকল্প কর্মসংস্থান তৈরি করা যায়। আজকে দমকলে আমরা যা করে গিয়েছিলাম, আজকে সাব ডিভিশন হাসপাতাল থেকে শুরু করে এই সাব ডিভিশন শহর, আজকে দাঁড়িয়ে হতো যে আপনার সাব ডিভিশন কোর্ট, তারপরে হতো যে আপনার স্টেডিয়াম, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আস্তে আস্তে দমকলের মানুষের চাহিদার জন্য এই দমকলকে পৌরসভায় উন্নতিকরণ। আজকে দাঁড়িয়ে বলুন তো, এই ১৫ বছরে দমকলে কি পেয়েছি তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে? বিচার করতে হবে না? প্রার্থীকে জবাব দিতে হবে না? আজকে দাঁড়িয়ে যারা ভোট চাইছে, আমরা যে কাজ করে গিয়েছিলাম, আনিসুর রহমান যে কাজ করে গিয়েছিল, আজকে তারপরে এই ১৫ বছর দমকলের মানুষ একটা কোনো সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই দমকলে হতো যে আপনার কোনো কাজ পায়নি। আজকে সিপিএম এর সরকার, জেলা পরিষদ সিপিএম এর দমকল কর্মাধ্যক্ষ পেয়েছে। সিপিএম এর সরকার দমকল ৩৪ বছর দমকল মন্ত্রী দিয়েছে। সিপিএম দমকলকে মানুষকে কত গুরুত্ব দেয় আপনি ভাবেন। আর একে তৃণমূল ১৫ বছরে একটা মনে হয় সরকারি প্রচুর পদ আছে, ৩টে জেলা পরিষদ আপনারা তুলে দিয়েছেন, একটা কর্মাধ্যক্ষ দিয়েছেন, বিধায়ক দিয়েছিলেন, গত বছর মন্ত্রী দিয়েছে। আপনি অন্যান্য আরো সরকারি অনেক পদ থাকে, একটা পদেও দমকলের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে তৃণমূল কংগ্রেস বসায়নি। তাহলে ওরা কি মনে করে দমকল মানে, ওই যে প্রার্থী বলেছে, অ্যান্টি সোশ্যাল আর স্মাগলিংদের জায়গা। তৃণমূল যেটা মনে করে দমকল মানে পিছিয়ে পড়ার জায়গা। তৃণমূল মনে করে হচ্ছে যে দমকলে কোনো ধরনের কোনো গরিমাওয়ালা লোক নেই। আর আমরা বলতে চাই, এই হুমায়ুন কবির আপনি শুনে রাখুন, আপনি যেদিন হচ্ছে যে পড়াশোনা করতেন হাই স্কুলে আর কলেজে, সেদিন দমকল আইপিএস অফিসার দিয়েছে ডক্টর নজরুল ইসলাম, আর হচ্ছে যে আপনার ওই বাজিতপুরের সাঙ্গালবাড়ির আইপিএস অফিসার, যারা এখন পুলিশ কমিশনারের উপরে হচ্ছে যে আপনার উচ্চ পদস্থ পদে ছিল, রিটায়ার্ড করেছে।
কি শিখাচ্ছেন মশাই সব আপনি? আইপিএস আইপিএস দমকল যেমন হতো যে আমরা পিছিয়ে পড়া থাকতে পারি, কিন্তু এখানকার অনেক ছেলে মেয়ে যারা গর্বের সঙ্গে মাথা উঁচু করে গোটা পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষের বুকে দমকলকে পরিচিত করিয়েছে। তার অন্যতম নাম তো আমাদের সবার জানা, কমরেড আনিসুর রহমান। আপনি এক সময় জেলার বাইরে গেলে কি বলতো, কোথায় বাড়ি? দমকল। কার? ও আনিসুর রহমানের জায়গায়। বলতো না আনিসুর রহমান মন্ত্রীর জায়গা। আর এখন কি বলে? কোন দমকল? বলে চোরেদের দমকল। এই পরিচয় দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি বলছি এখান থেকে বেরোতে হলে মগরবের আজান করবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব। এই লড়াই দমকলের বাঁচার লড়াই, এই লড়াই দমকলের মানুষের এগিয়ে যাওয়ার লড়াই, এই লড়াই দমকলের মানুষের মাথা উঁচু করে বাঁচার লড়াই, এই লড়াই দমকলের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান, বেকার ছেলে মেয়েদের হয়ে বিধানসভায় কথা বলার লড়াই। বিচার করতে হবে আপনাদের, আমি যে কথা প্রথম বলে শুরু করেছিলাম। আর সেই বিচারের মধ্য দিয়েই আগামী 23 তারিখ যখন আপনি ওই ছোট্ট ঘরে ঘেরা জায়গায় যাবে ইভিএম এর কাছে, বোতামটা টিকার আগে বিবেকের কাছে একবার প্রশ্ন করবেন, এই নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে কাকে ভোটটা দিলে আমার দমকলের উন্নয়ন হবে, আমার দমকলের যে সঠিক কাজ হবে, আমার দমকল এগিয়ে যাবে। সেই বিবেককে প্রশ্ন করার পর ওই ইভিএম মেশিনের বোতামটা টিপে তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব।